স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইমপ্যাক্টে। আমি সোহেল সামি আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব টি-20 বিশ্বকাপ নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যকার একটা ম্যাচ আজকে সকালে হয়ে গেছে। ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজ জয়লাভ করেছে। এই ম্যাচের খুঁটিনাটি জিনিসপত্র এবং তাদের সি গ্রুপে আসলে কারা সুপার এইটে যেতে পারে এইসব নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আছেন আমাদের ক্রিকেট করেসপন্ডেন্ট সাদুল্লাহ। স্বাগত। থ্যাংক ইউ। আসলে আমরা দেখতে পাচ্ছি যে নিউজিল্যান্ড খুবই একটা বাজে সময় কাটাচ্ছে। তারা প্রথম ম্যাচটা আফগানিস্তানের বিপক্ষে হেরে গিয়েছিল, এটাই আসলে তাদের জন্য একটা বড় ধাক্কা। তারা ভাবছিল যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে তারা একটা ধরনের কামব্যাক করার একটা সুযোগ পাবে। আমরা জানি যে পরে দুটো ম্যাচ তাদের উগান্ডার বিপক্ষে এবং পাপুয়া নিউগিনির মতো দলের বিপক্ষে, এই দুইটা ম্যাচে জিতলেও তাদের আসলে সুপার এইটে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম, ক্ষীণ। তাদের আসলে রান রেট এবং প্রতিপক্ষ দলগুলো কি পারফরমেন্স করে এটার উপর আসলে অনেকটা নির্ভর করবে। তাদের পারফরমেন্সটা ওভারঅল আপনার কাছে কেমন মনে হচ্ছে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ? নিউজিল্যান্ড আসলে একটি ফ্যান ফেভারিট দল। সবাই আসলে চায় যে নিউজিল্যান্ড ভালো করুক। নিউজিল্যান্ডের প্রতি কারো কোনো খারাপ কোনো মানে ভিউ নেই। সবাই চায় যে নিউজিল্যান্ডের টিমটা ভালো করে। আর এই টিমটার ক্যাপ্টেন হচ্ছে কেন উইলিয়ামসন, যাকে আসলে পুরো ওয়ার্ল্ডের ক্রিকেটের সবাই তাকে পছন্দ করে। আমরা জানতাম যে তাকে ফেব ফোরের একটা অংশ ধরা হয়। এক্স্যাক্টলি। বিরাট কোহলি, তাছাড়া স্টিভ স্মিথ, তাদের সঙ্গে আসলে তাদের একটা দৌড় ছিল যে কে কাটছে ভালো এভারেজ। হ্যাঁ, তাদের সবার 50 আপ এভারেজ ছিল, 50-এর কাছাকাছি এভারেজ ছিল। সো এই টিমটা এইটা মনে করেন যে তাদের একটা গোল্ডেন জেনারেশনের মতো। ট্রেন্ট বোল্ট আছে, টিম সাউদি আছে, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে। এরা আসলে যে এরকম একটা পারফরমেন্স করবে, এই টিমটার বলতে গেলে এই প্লেয়ারগুলোর হয়তো একসাথে এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ টি-20 বা আপনি ট্রেন্ট বোল্টকে তো আমরা আসলে খুব একটা ওয়ার্ল্ড কাপ ছাড়া ট্রেন্ট বোল্ট, জিমি নিশাম, ওদের আসলে খুব একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব একটা দেখা যায় না। ওটা তারা আসলে ওয়ার্ল্ড কাপ বেস করে তারা আসলে ওই ধাপে ধাপে এগোন। তারা আসলে এই ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বড় একটা ইনজুরি হয়ে গেলে তাদের আসলে এই টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইসব জন্য আসলে তারা অনেকটা বেছে বেছে খেলেন। তাদের এই জেনারেশনটা ধরা হচ্ছে এবার টি-20 ওয়ার্ল্ড কাপটাই তাদের জন্য শেষ। এই চারজনের হয়তো বা একসাথে আর কোনো সময় খেলা হবে। এটা কি নিউজিল্যান্ডের জন্য একটা বড় একটি ধাক্কা যে তারা একটা গোল্ডেন জেনারেশন পেরিয়ে যাচ্ছে, তারা একটা কাপ পাচ্ছে না? না, আমার মনে হয় যে মনে করেন যে যতগুলা নিউজিল্যান্ডের আসলে ভিত ছিল কেন উইলিয়ামসন, যতদিন কেন উইলিয়ামসন একদম তার প্রাইমে পারফর্ম করেছেন ততদিনই নিউজিল্যান্ড কিন্তু তাদের মনে হয়েছে যে তারা হয়তো এবার কাপটা জিতবে। তারা কিন্তু কেন উইলিয়ামসন খেলেছিল, 19-এ ফাইনাল খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। আমরা যে সুপার ওভারে গিয়ে লাস্ট হেরেছে। এরপরও কেন উইলিয়ামসন কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপটা জিতেছে, এই একটা প্রাপ্তি হয়তো তার আছে। কিন্তু এছাড়া সাদা বলের ক্রিকেটে তিনি আসলে কোনো কাপ ধরতে পারলো না, কাপ উঠে পারলো না। যেটা বলছিলাম যে কেন উইলিয়ামসনই আসলে ছিল যে ভিত হিসেবে কাজ করতো নিউজিল্যান্ডের। উনি পারফর্ম করলে পুরো টিমের মিডল, উনি যখন প্রথম দিকে উইকেট পড়ে গেলে উনি মাঝে ধরে পুরো খেলাটা পুরো চেঞ্জ করে দিতে। এই ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখেছি যে কেন উইলিয়ামসন পারফরমেন্স করতে পারেনি। যে দুইটা টিম খেলা হয়েছে তার একটা তো পারফরমেন্স করতে পারেনি। আইপিএলও তিনি অতটা পারফর্ম করেনি, সুযোগই পায়নি। এবার ওয়ার্ল্ড কাপে আমরা যদি বলি যে দুইটা ম্যাচ খেলেছেন, মাত্র 10টা রান এসেছে তার ব্যাট থেকে। আমরা অন্য 3-4 জন ক্রিকেটার আছেন যারা আসলে সুপারস্টার, যাদের কাছ থেকে এবার টি-20 বিশ্বকাপে আসলে ব্যাটিংটা হচ্ছে না। আমরা যদি প্রথম দিকে যদি ধরি, বিরাট কোহলির কথা বলতে হবে। বিরাট কোহলি প্রচন্ড বাজে সময় পার করছেন, ডাবল ডিজিটেই যেতে পারছেন। আইপিএল এর অরেঞ্জ ক্যাপ উইনার তিনি এসে আসলে ওইটা নিউ ইয়র্কের মাঠের জন্য হতে পারে, নিউ ইয়র্কের মাঠে স্ট্রাগল করছে। তাও এরকম বড় একটা নাম, কালকে উনি গোল্ডেনটা খেয়েছেন ইউএস এর এগেনস্টে, হচ্ছে না। কিন্তু আমরা কেন উইলিয়ামসন কিন্তু প্রত্যেক পিচে উনি যখন প্রাইমে ছিলেন, যেরকম পিচে হোক উনি ধরে খেলতেন। উনি কিন্তু এরকম ছিলেন যে হার্ড হিটিং ব্যাটসম্যান, যে উনি মাঠ থেকে আউট হয়ে যাবেন, উনি ধরে খেলতেন। কিন্তু এইটাতে আসলে ওয়েস্ট ইন্ডিজে খেলছেন কিন্তু উনি কিন্তু পারেনি। আমার যেটা মনে হয়, আপনিও হয়তো আমার সাথে এগ্রি করবেন, যে তারা আসলে মনে হয় প্রপার রেস্টটা পায়নি। তারপরে আইপিএল খেলে এসেছে যেই প্লেয়ারগুলা, তারপর হচ্ছে তারা কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি, ওয়ার্ল্ড কাপ শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো অনেক বড় ইম্প্যাক্ট ফেলেছে টিমের জন্য। এটা আসলে একটা হতাশার বিষয় নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আইপিএল খেলেছেন এবার বেশ কয়েকজন ক্রিকেটার নিউজিল্যান্ডের। এর মধ্যে রাচিন রবীন্দ্র অন অ্যান্ড অফ ছিলেন, বাট ভালো পারফরমেন্স করেছেন। তাছাড়া ডেরিন মিচেল, কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, তারা আইপিএলে খেলেছেন দেখতে পেরেছি। আইপিএলের পর আসলে তারা প্রপার একটা রেস্ট পাননি। তারা
এই ওয়েস্ট ইন্ডিজে এসেছেন ম্যাচগুলো খেলার জন্য। আমরা জানি যে এইসব ট্রাভেলিংয়ের ঝামেলার জন্য তারা আসলে প্র্যাকটিস ম্যাচও ঘুমেরও সমস্যা হয়েছে। হ্যাঁ, তারা আসলে প্র্যাকটিস ম্যাচটাও খেলেনি। নিউজিল্যান্ড যে কয়েকটা দল প্র্যাকটিস ম্যাচ ছাড়া ওয়ার্ল্ড কাপে মাঠে নেমেছে তাদের মধ্যে একটা হলো নিউজিল্যান্ড। তাদের কোচ ডেরি স্টেড আসলে বলছিলেন যে তাদের ক্রিকেটারদের ঘুমের একটু ঝামেলা হচ্ছে, যে টাইম জোনটা তারা আসলে এটার সাথে খুবই অনভ্যস্ত। আমরা জানি যে এটার সাথে অনভ্যস্ত, এটার সাথে মানিয়ে নেওয়ার জন্য তাদের কাছে যেই সময়টা প্রয়োজন ছিল সেটা আসলে তাদের কাছে ছিল না। এটা কি তাদেরকে আসলে হ্যাম্পার করেছে কিনা? আপনি দেখবেন যে শ্রীলঙ্কাও কিন্তু এরকম একটা মানে কমপ্লেন করেছিল যে তাদের হোটেল তাদের মাঠ থেকে দূরে, তাদের জন্য ঘুম কম হচ্ছে, যার জন্য তারা হচ্ছে ঠিকমতো প্র্যাকটিসে যেতে পারছে না বা ইয়ে হচ্ছে না। আমরা যারা মনে করেন যে মানুষ হিসেবে সবারই কিন্তু ঘুমের প্রয়োজন আছে। প্লেয়ারদের তো আরও রিল্যাক্সের, নিজেদের নার্ভ রিল্যাক্সের জন্য, সব বডি রিল্যাক্সের জন্য আপনার প্রপার ঘুমটা দরকার। এখন আপনার ঘুমের যদি সমস্যা হয় তখন কিন্তু আপনার মানে সারা দিনটাই দেখা যাবে যে এফেক্ট পড়বে। আর এরকম প্রফেশনাল প্লেয়ারদের জন্য তো এগুলো আরও কঠিন। আপনি এরকম মানে এরকম টানা ম্যাচ খেলবেন, টাইট ফিক্সচারের মধ্যে ম্যাচ খেলবেন, তখন যদি আপনার ঘুম না হয় তখন দেখা যাবে যে আসলে ম্যাচের সিনারিওতে আপনি খাপ খাইয়ে নিতে পারবেন না। আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটার কথা, আমরা রাতের যে ম্যাচটা হয়েছে এটা নিয়ে যদি একটু কথা বলি। এই ম্যাচটা আগে ব্যাট করে 20 ওভারে 149 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ 9 উইকেট হারিয়ে। তারা আসলে 4-5টা উইকেট পড়ে গিয়েছিল, 30 রানে অ্যাকচুয়ালি তাদের 5 উইকেট পড়ে গিয়েছিল। তারপর আমরা দেখতে পেরেছি যে এখান থেকে সেখানে রাদারফোর্ড একটা 68 রানের একটা ইনিংস খেলেছেন। তার কথা যদি বলি, সে কলকাতা নাইট রাইডার্সে ছিল, কিন্তু তিনি আসলে ম্যাচে খেলার সুযোগ পাননি। আসলে কলকাতা নাইট রাইডার্স এই ইনিংসটা দেখার পরে তারা আসলে আফসোসও করতে পারে যে তারা চ্যাম্পিয়ন হয়েছে যদিও, কিন্তু আফসোস করতে পারে যে এরকম একটা প্লেয়ার যদি আমরা একটু খেলাতে পারতাম, ইউটিলাইজ করতে পারতাম। ম্যাচ শেষে কিন্তু রাদারফোর্ড বলেছেন যে আমি হয়তো ম্যাচ পাইনি, কিন্তু আমি ওই কলকাতা নাইট রাইডার্সের ভিতরে থাকাতে আমি নিজেকে প্রস্তুত করেছি T20 ওয়ার্ল্ড কাপের জন্য। এটা তার জন্য আসলে অনেক অনেক সুবিধা। তারপর ড্যারেন স্যামের সাথে কথা বলেছেন যে আমি আসলে যদি ধরে খেলি তাহলে হয়তো আমি পরে নিজেকে মিলতে পারবো। আজকে কিন্তু সেই কাজটাই হয়েছে। তিনি এক প্রান্ত থেকে ধরে রেখে লাস্ট 2 ওভারে আমার মনে হয় তিনি 37 রান নিয়েছেন, 37-38 রান নিয়েছেন, যেটাই আসলে ম্যাচের ভাগ্য মানে পরিবর্তন করে দিয়েছে। এখন আপনি T20-তে আসলে এরকম একটা ইনিংসই কিন্তু দরকার। আপনি এই ইনিংসটা হয়তো রাসেল কোর্ট খেলতে পারতো বা নিচের দিকে নিকোলাস পুরানো খেলতে পারতো। ওয়েস্ট ইন্ডিজ আসলে মানে নিজেদের মাঠে এখানেই তারা আসলে হচ্ছে মানে শক্তিশালী বা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ওয়ার্ল্ড কাপে, কারণ তারা নিজেদের হোমে খেললে এই যে কেউ না কেউ হয়তো পারফর্ম করে ফেলবে, তাদের কন্ডিশনটা মানিয়ে তারা হচ্ছে পারফর্ম করে নেবে। মানে ওয়েস্ট ইন্ডিজ চাপে পড়লেও আজকে কিন্তু মানে তারা ঠিকই নিউজিল্যান্ডের মতো টিমকে হারিয়ে দিয়েছে। তবে আমার স্পেসিফিকলি যদি বলতে হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপটা কিন্তু দুর্দান্ত। এখানে শামার জোসেফ আছেন, আন্দ্রে রাসেল আছেন, তারপর আলজারি জোসেফ আছেন, গোরাকেশ মোদি আছেন। তারা আসলে এক দিন আকিল হোসেন আগের ম্যাচটাতে 4টা উইকেট নিয়েছেন। আসলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতেন প্রত্যেক বোলার। এর আগের ম্যাচে আমরা দেখতে পেরেছি যে আন্দ্রে রাসেল ভালো বল করেছিলেন। আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবার হচ্ছে এই যে আন্দ্রে রাসেল, উনি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটে বলে পারফর্ম করেছেন। এখন যদি উনি তার ফিটনেসটা মনে হচ্ছে আগের যে 2-3টা বছর ছিল তার থেকে মনে ফিটনেসটা এখন একটু ভালো। মানে উনি আসলে ন্যাশনাল টিমের মেন্টালিটিতে হয়তো চলে এসেছেন যে আগে মাঝখানে শুধু ফ্র্যাঞ্চাইজি খেলবেন বলে উনি ন্যাশনাল টিমে খেলতেন না, কিন্তু এইবার হয়তো নিজের হোম গ্রাউন্ডে খেলা তার মেন্টালিটি হয়তো মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের জন্য আমার এবার খেলতে হবে। এবং তিনি যদি আসলে পারফর্ম করেন তাহলে ওয়েস্ট ইন্ডিজের অনেক বড় প্লাস পয়েন্ট, যেটা আসলে আমরা বাংলাদেশের সাকিব আল হাসান থেকে পাচ্ছি না। সাকিব আল হাসান এবার আসলে মানে কাটাচ্ছেন, আসলে কি মানে ব্যাটে বলে কোনোভাবেই আসলে মেলে ধরতে পারছেন না। আমরা জানি যে 2টা ম্যাচ যে হয়েছে সাকিব আল হাসান 2টা ম্যাচে ওনার যে 4টা ওভারের বোলিং কোটা সেটাই আসলে পূরণ করতে পারছেন না। যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার উপর থেকে অনেকটা আস্থা হয়তো হারিয়ে ফেলছেন বোলিংয়ের দিকে। না আসলে কালকে নাজমুল শান্ত বলেছেন যে সাকিবকে নিয়ে আসলে চিন্তা করছেন না তিনি, মানে সাকিব আসলে এমন লেভেলে চলে গিয়েছেন যে তাকে আসলে একটা টুর্নামেন্ট বা একটা দেখে জাজ করে আসলে হবে না। উনি হয়তো অফ ফর্মে যাচ্ছেন, আশেপাশে হয়তো অনেক কথা হচ্ছে, কিন্তু আসলে ওনার
ক্যালিবারের প্লেয়ার, উনি যে কোনো সময় ফ্লারিশ করতে পারেন। এখন যেহেতু নেদারল্যান্ড সামনে আজকে নেদারল্যান্ডের সাথে খেলা রয়েছে, এরপরে হচ্ছে নেপালের সাথে খেলা রয়েছে। সো আমি বরাবরই বলছি যে ছোটো টিমগুলোর সাথে যদি আসলে ফর্ম ফিরে আনতে পারে তাহলে আমাদের জন্য সুপার 8-এ যদি আমরা কোয়ালিফাই করি তখন হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। দর্শক ধন্যবাদ। আমরা আজকে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের ম্যাচটার মধ্যকার আলোচনা সম্পর্কে এগুলো নিয়ে আমরা আসলে ম্যাচের পরে আলোচনা করবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আর সেই পর্যন্ত সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।